নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন বলুন। আমি তো ভীষণ ভীষণ ভালো আছি, নিজেকে পুরো সেলিব্রিটি মনে হচ্ছে। এবার আপনাদের প্রশ্ন তো কেন? দেখুন, আমার এই চ্যানেলে একটা সুস্থ পরিবেশ ছিল, তা আমি ইদানিং একটু এদিক সেদিক গিয়েছিলাম ঘুরতে, গল্প করতে। তারপর থেকে দেখছি দারুণ দারুণ কিছু কমেন্ট আসছে। আপনারা ফলো করছেন কিনা আমি জানি না। তা যারা সেলিব্রিটি হয়ে যায় তাদের পেছনে হেটার্সরা থাকেই। তা আমার নিজেকে এখন সেই রকমই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আগে যেমন মানসিকভাবে খুব ভেঙে পড়তাম, যে আমার অমুক বন্ধুটা এই কথা বলল, এখন আর সেটা মনে হয়ও না। আর আমার সাবস্ক্রাইবাররাই আমায় ফোন করে বলে যে আরে ওসব নিয়ে চিন্তাভাবনা করো না। কারণ দেখুন, আমি তো একটা সময় যখন জব করতাম, এখন তো আমি পুরোপুরি হাউসওয়াইফ। এবারে বাড়িতে সব কিছু সামলে তো আমার বসাটা। তা আমার 18 বছর বয়স, না বয়সটা এগিয়েছে। এবার এই বয়সে এসে যখন আমি ক্যামেরার সামনে বসছি, বা যারা আমাকে ভালোবাসে, যারা আমার মুখ থেকে ঘটনা শুনতে চায়, যেটা অবশ্য সবারই কাছে আমি বলেছি গল্প হিসাবেই শুনতে, তো এটা আমার মনে হয় অনেকে কিন্তু করে না বা করতে পারে না। তা সেই জায়গা থেকেই হয়তো তারা বিভিন্ন সুন্দর সুন্দর উক্তি করছেন, কিন্তু এরাই কিন্তু পুরো একটা কি বলবো, অনেকটা জায়গা কিন্তু একটা চ্যানেলের ভরিয়ে রাখেন। কাজেই সবাইকে নিয়ে তো চলতে হবে, ওইসব ধুলো বনে করে গা থেকে ফেলে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তা আজকে যার ঘটনা শেয়ার করব, তার নাম হচ্ছে মনোমিতা ভট্টাচার্য। মনোমিতার ঘটনা আমি আমার চ্যানেলের শুরুতে বলেছিলাম। খুব মারাত্মক ভয়ের ঘটনা ও আমাকে শেয়ার করেছিল। এর পেছনে কারণ হচ্ছে ওর বাবা এবং ওর বড় দিদি দুজনেই কিন্তু, ওর বাবা তো বিভিন্ন পুজো আচ্চা, বিভিন্ন মন্দিরে এগুলো তো করতেনই, আর ওর বড় দিদিও বিভিন্ন ধরনের, পাশাপাশি এনারা কিন্তু বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপ কিছুটা হলেও যেটা মানুষের উপকারে লাগে এরকম কিন্তু এনারা জানেন। ফলে এনাদের স্টক পুরো পরিপূর্ণ। তা সেখান থেকে কিছু ঘটনা ও আমাকে শেয়ার করাতে আমি বলেছিলাম। এরপরে কিন্তু মনোমিতার সাথে আমার যোগাযোগ প্রায় বিচ্ছিন্নর মতো হয়ে যায়। কারণ কি, ওর জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস এগুলো আসে। তো স্বাভাবিক, বুঝতেই পারছেন, মন ভালো না থাকলে কিছুই তো তখন ভালো লাগে না। ও তখন আমার সাথে অতটা যোগাযোগ রাখতে পারেনি, বা আমিও হয়তো 6 মাসে একবার ফোন করেছি, এরকম ব্যাপারটা চলেছে। ওর সাথে আমার আবার করে নতুন করে ও আমাকে নিজে ফোন করে যোগাযোগ করেছে। আর আরেকজনের কথা না বললেই নয়, ইদানিং একজন দুজন কমেন্ট করছেন যে গোপাল পালের ঘটনা পাচ্ছি না কেন, বা গোপাল ভাইয়ের ঘটনা শুনতে পাচ্ছি না কেন। তার সাথেও কিন্তু আমার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছিল, কারণ গোপাল ফোনটি হারিয়ে ফেলেছিল। কিন্তু যেহেতু ওর ওয়াইফের নাম্বারটা আমার কাছে ছিল, তার কাছ থেকে আমি আবার তার সাথে যোগাযোগ করতে পেরেছি, এবং অলরেডি সে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা পাঠিয়ে রেখেছে। আমি এই এপিসোডের এই ভিডিওর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা আগাম জানিয়ে রাখলাম। তাহলে আর দেরি করব না, চলুন। আবার অনেকে কিন্তু আমায় ধমক দেবে, অনেকটা বেকার কথা বলা হয়ে গেল। তো চলে যাই আমরা সরাসরি ঘটনায়। মনোমিতা চাকরি করে হচ্ছে একটি শোরুম বা মল বলতে পারেন, এরকম একটি মলে, যেটা হচ্ছে বেলঘড়িয়াতে। জায়গাটা হচ্ছে বেলঘড়িয়ার কোনো একটি মলে বা শোরুমে ও চাকরি করে। তো ওদের ওখানে ওই শোরুমে দুটি মেয়ে আছে, মনোমিতা আছে, আরেকজন হচ্ছে মৌমিতা। এই মনোমিতাই হচ্ছে বয়সে ছোট, আর সবাই হচ্ছে কিন্তু বেশ সিনিয়র, এবং মালিকেরও ভালো বয়স হয়েছে।
তো এইখানে ও কিন্তু চাকরি পায় এবং চাকরি করতে থাকে। তো এবার ওদের হচ্ছে কি, ওদের সোমবার করে খালি ছুটি থাকে, অন্যান্য কোনো দিন কিন্তু ওদের কোনো ছুটি থাকে না। আর যে শোরুমটার কথা বলছি সেই শোরুমে না বিভিন্ন সম্প্রদায়ের জামা কাপড় সমস্ত বিক্রি হয়। ফলে বুঝতেই পারছেন, যখন হয়তো আমাদের বাঙালিদের কোনো উৎসব সেই মুহূর্তে নেই, সেই মুহূর্তে হয়তো অন্য কোনো একটা ধর্মের মানুষদের তাদের উৎসব রয়েছে, তারা কিন্তু সেই দোকানে কেনাকাটি করতে আসে এবং প্রচণ্ড কাস্টমারের চাপ, ভিড় লেগেই থাকে। তো এরকম একটা দোকানে কিন্তু ও চাকরি করে। এবারে ফলে কি হচ্ছে কি, আমরা যদি ছুটি না পাই, এবং ওদের সব থেকে আরেকটা মানে কি বলবো, একটা দুঃখের দিক, সেটা হচ্ছে ওরা কিন্তু কোনো রকম অকেশান, যত আমাদের অকেশান আছে তাতে কিন্তু ওরা কিন্তু ছুটি পায় না। বুঝতেই পারছেন, ব্যস্ত দোকান, ছুটি দেওয়া সম্ভব হয় না, তো ছুটি পায় না। ফলে আমরা একটা সময় মনে হয় না খুব একঘেয়েমি এসে গেছে, একঘেয়েমিটা কাটাবার জন্য একটু আমরা বাইরে বেরিয়ে আসলাম বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম। মনোমিতার কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হয় না। এবারে ওদের যে মানে ওই শোরুমের যে মালিক, ওই ভদ্রলোক কিন্তু ভীষণ ভালো অমায়িক একজন ভদ্রলোক। মনোমিতা যেটা জানিয়েছে যে এই সময় এই ধরনের মানুষকে খুব কমই দেখা যায় আর কি, এতটাই ভদ্র ভালো মানুষ। তো এই যখন আর কি ওর মনোমিতার কোথাও যেতে পারে না, মনোমিতার দিদির ছেলে রেজাল্ট বেরোলো, তো ও কিন্তু দিদিকে বলেছিল যে দেখ, তোর ছেলে যদি খুব ভালো করে পাশ করে যায় দিদি, আমাকে কিন্তু না খাওয়াস, ঘুরতে নিয়ে যেতেই হবে, যেমন বনে বনে বায়না করে। তো বলেছে ঠিক আছে। এবার দিদির ছেলে পাশ করাতে তা দিদি জামাইবাবু সবাই মিলে ওরা যাচ্ছে দীঘা বেড়াতে। তা দীঘায় বেড়াতে যাবে, তা মনোমিতাকে বললো যে, ও মনোমিতা বললো তাহলে তো আমিও যাব। বললো যে হ্যাঁ যাবি, কোনো অসুবিধা নেই, কিন্তু বলছে যে আমার তো খালি সোমবার ছুটি। বলছে দেখ বোন, একদিনে তো হবে না, আমরা তো ওখানে গিয়ে একটু থাকবো। তা মনোমিতা সেই মতো এসে মালিককেও বলে যে যদি মানে উনি পারমিশন দেন। তো মালিক বলে সামনে প্রচুর বিয়ে থা আসছে, বিভিন্ন ফেস্টিভ্যাল আছে, তো উনি পারমিশন দিতে পারেন না। কিন্তু উনি একটা কথা বলেন যে আমি তোমাদেরকে মানে ঘোরাতে নিয়ে যাব। কারণ ওরা দুজন যেহেতু ওখানে সব থেকে ছোট, ওই মনোমিতা আর মৌমিতা দুজনে বোনের মতো আর কি, বন্ধু বা বোন। তো ওদেরকে সবাই যারা সিনিয়র ছিল তারাও ভালোবাসতো, মালিকও পুরো নিজের মেয়ের সন্তানের মতো করে ভালোবাসেন। ফলে উনি বলেছেন যে তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব। আর ও ওখানে জয়েন করার পর কিন্তু শুনেছেন যে মাঝে মধ্যেই কিন্তু মালিক সবাইকে নিয়ে এরকম ঘোরাতে নিয়ে যান। তো এবারে যাওয়া হবে। এবার প্রথম তো কবে যাওয়া হবে বা কোথায় যাওয়া হবে, এই করতে করতে মনোমিতাদের ওই শোরুমের মানে আসল যে ছোট দোকানটা একদম গ্রাউন্ড ফ্লোরে, সেখানে একজন অনেক পুরনো স্টাফ আছেন যাকে মনোমিতা দিদি বলেছেন। তো ওই দিদি খুব নাকি মা তারার ভক্ত। তো তখন সবাই মিলে ঠিকঠাক করা হয়েছে যে ঠিক আছে তারাপীঠ যাব। এবার যাওয়াটা তাহলে কবে হবে? তখন মালিক বলেছে যে ওই মনোমিতার বাড়ি ও বেলঘড়িয়াতে, বাড়ি ওর সোদপুরে, খুব ভুল না করলে ওর বাড়ি সোদপুরে, কিন্তু বেলঘড়িয়ায় তো বললাম ও চাকরি করে। তো ওই অঞ্চলে যে এবারে যেদিনকে ভোট ছিল সেটা ছিল নাকি শনিবার। তা বলেছে ঠিক আছে, ভোটের দিন এমনিও তো দোকান বাজার সেরকম খোলা টোলা থাকবে না, আর সবাই ভোট নিয়েই ব্যস্ত থাকবে, ওই দিনকে আমরা রওনা দেব এবং ওই দিনকেই কিন্তু ফেরত আসবো। মানে ওই দিন রওনা দিয়ে আবার ওখান থেকে রওনা হয়ে পড়বে, এবার হয়তো পরের দিন আসলো বা কিছু, কিন্তু ওই দিনকেই আমরা রওনা দেব। তো যাই হোক, কোনোভাবে ভোট পর্ব প্রত্যেকের তো দিতে হবে, মিটিয়ে টিটিয়ে নিয়ে ওরা কিন্তু রওনা হয়ে পড়ে। ওরা তো মানে ওলা টোলা করে তো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। 9:05 ট্রেন ছিল। তো যাওয়ার সময় প্রচণ্ড মজা করে আনন্দ করে সবাই হই হই করতে করতে তারাপীঠে গিয়ে তো পৌঁছায়। এবারে ও আমাকে যেটা জানিয়েছে যে দিদি, ও আমাকে দিদি বলে, আমার থেকে বয়সে কিন্তু অনেক ছোট। তো ও যেটা জানিয়েছে যে দিদি
আমার একটা আরও যাওয়ার পেছনে মানে উদ্দেশ্য ছিল, কারণ মনোমিতা সাধারণত একা কোথাও কখনো ট্র্যাভেল করেনি, আর ওর বাবা সাথেই সব জায়গায় যেত। আর একবার যখন ক্লাস 6-এ পড়ে তখন ও একবার তারাপীঠে গিয়েছিল। তা সেবার নাকি খুব অসুস্থ ছিল, তাই নিয়ে পরীক্ষা দিয়েছিল। তো ও তারা মায়ের কাছে মানত করে এসেছিল, পরীক্ষা যদি ভালো হয়, পাস যদি করি, কারণ ওদের স্কুলটা নাকি খুব মানে স্ট্রিক্ট একটা প্রতিষ্ঠান ছিল। তো বলেছিল যে মা আমি তাহলে আবার এসে পুজো দেব। এবারে আর বাবার সময় হতো না, বাবা মন্দির নিয়ে বিভিন্ন পুজো, আচ্ছা যজমানদের বাড়ি গিয়ে করা বা শ্রাদ্ধানুষ্ঠান করা, এগুলো বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত থাকতেন। তারপর তো একটা সময় বাবা ওর মারা যায়, এবং পরবর্তী সময় যা ঘোরাফেরা যেখানে যাওয়া সেগুলো দিদি জামাইবাবুর সাথেই ও করেছে। তো মালিক কিন্তু ওর মাকে ফোন করেছিল যে এরকম ওকে কি নিয়ে আমরা যাব। তখন ওর মা বলেছিল যে ঠিক আছে তাহলে যান, কোনো অসুবিধা নেই, কারণ মালিক অত্যন্ত ভালো একজন মানুষ, এবং সাথে তার পরিবার যাচ্ছে, আর মানে ভাইপো, তারপরে ওনার 2 নাতি নাতনি, এরকম অনেকে যাচ্ছে, আর অফিস স্টাফেদের মধ্যে 2-1 জন বাদে সবাই মিলেই যাওয়া হচ্ছে। তো ওখানে তো পৌঁছে যায়। তো মনোমিতা বলে শনিবার যদিও, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। ওরা সেই এখন তো হয়ে গেছে ওই ভিআইপি টিকিট হয়েছে, বললো ওইভাবে আমরা তো সুন্দরভাবে মা তারাকে পুজো দিই, দর্শন করি, সব কিছু করে টোরে নিয়ে এইবার ওরা ওই মালিকের কাছে। এবার বলি এই প্রসঙ্গে যে মনোমিতা আর মৌমিতা বললাম, মৌমিতা বলে যে মেয়েটি, তার ভাই খুব অসুস্থ থাকার জন্য ও শেষ মুহূর্তে কিন্তু ওর যাওয়া সম্ভব হয়নি। ফলে মনোমিতা সবার মধ্যে ওই একমাত্র ছোট একটা মেয়ে, আর সবাই সিনিয়র। কিন্তু ওই যে বললাম যে মালিকের নাতি নাতনি সব গেছিল, ফলে ওই বাচ্চাদের সাথে ও খুব বলছে আমি খুব আনন্দ করেছি, খুব মেতেছিলাম। তো যাই হোক, ওখানে পৌঁছে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবদার করতে থাকি যে এখানে তো সাইট সিন কিছু করা যায়। মালিককে বলেও যে এখানে কিছু যদি সাইট সিন থাকে তাহলে আমাদের নিয়ে চলুন না, কারণ সেই রাত 12টা 10 না 20-তে ট্রেন। তখন ওই দিদিকে জিজ্ঞাসা করা হয়, যে দিদি বললাম যে তারা মায়ের খুব বড় ভক্ত, ওই দিদি বলেন যে হ্যাঁ আছে, এখানে হচ্ছে তারা মায়ের বোনের মন্দির আছে, ওই মীনাক্ষী দেবী। তো ওই মীনাক্ষী মন্দিরে যাওয়া হয়, সবাই মিলে দল ধরে মীনাক্ষী মন্দিরে যায়। তারপরে ফেরার সময় ওরা ফিরে কিছু মার্কেটিং, কোথাও একটা নতুন জায়গায় গেলে বাঙালি মানে কিছু না কিছু কেনার একটা ব্যাপার থাকে, কিছু মার্কেটিং করে টোরে নিয়ে হোটেলে যায়, গিয়ে ওখান থেকে তারপরে বেরিয়ে ওরা কিন্তু রাত্রিবেলা মানে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তো যেটা বলছে কি মীনাক্ষী মন্দিরে যাওয়ার সময় কি ট্রেন ধরার সময়, আমিও অনেক দিন হয়ে গেল তারাপীঠ যেতে পারি না, তো ও যেটা বলছে যে তারাপীঠ এখন তো অনেক উন্নত, অনেক জমজমাট, অনেক আলাদা হয়ে গেছে। কারণ ও যেটা বলেছে দিদি 6-এ পড়ার সময় যে তারাপীঠকে দেখে এসেছি যেরকমভাবে, এখন তো আর সেরকম নেই। তো যত আধুনিকতার ছোঁয়া লাগে কোনো জায়গায়, তত কিন্তু সেই জায়গাটার যে একটা ব্যাপার সেটা কিন্তু কমে আসে। তো ও বলছে কিন্তু এখনও এই যে গাড়ি করে যাচ্ছি, ধুধু ফাঁকা, হ্যাঁ, দূরে দূরে লাইট জ্বলছে, রাত্রিবেলার চিত্রটা বলছে যে অনেকে কিন্তু যারা খুব ভালো গল্প লিখতে পারে, এই যে মানে সিনারিগুলো দেখলেই কিন্তু তাদের গল্পের একটা খোরাক তৈরি হয়ে যাবে। তো এইভাবে বলেছে। তো যাই হোক, ওরা তো তারপরে তো ট্রেনে উঠে পড়ে, এবং তো ট্রেন তো চলা শুরু হয়ে যায়। এবারে ট্রেনে উঠে, বললাম তো যেদিন গেছে সেদিনই ফিরছে, এবার ট্রেনে উঠে নিয়ে মনোমিতা সিট পড়েছে মিডল বার্থে, তার উল্টো দিকেই মিডল বার্থে পড়েছে মালিকের সিট, আর মালিকের ওপরে হচ্ছে ওনার নাতি, আর মনোমিতার ওপরে শুয়েছে ওনার নাতনি, আর নিচে 2 জন, মনোমিতা বলেছে এক কাকু আর কাকিমা, তারা অন্য কোনো প্যাসেঞ্জার। আর পাশেই কিন্তু যে কম্পার্টমেন্ট, সেখানে এই মালিকের ভাইপো এবং তার স্ত্রী, তারপরে ওই যে দিদি বলেছিলাম সেই দিদি, সবার সিট ওরকম পড়েছে। তো যাই হোক,
এবারে মালিক তো ওদের ওইদিকে গিয়েছিল, গিয়ে টিয়ে ঘুরে টুরে এসে এবার ওনার তো বয়স হয়েছে এবং প্রেশার প্রেশার সুগার যা যা অনেক নাকি রোগ ওনার শরীরে বাসা বেঁধেছে। তো উনি ওষুধ টষুধ খেয়ে এবার যখন শুতে যায় তখন উনি মনোমিতাকে, যেহেতু বললাম সন্তানের মতো যত্ন করে, আর মাকেও বলেছে যে আপনি চিন্তা করবেন না, আমি তো রয়েছি, আমি দায়িত্ব নিলাম, যত্ন করে ঘুরিয়ে টুরিয়েছে। বলছে যে মনোমিতা কি করছো আবার, তুমি শুয়ে পড়ো। তখন ও বলেছে যে হ্যাঁ আমি এক্ষুনি শুয়ে পড়বো, আমি একটুখানি গান শুনছি, তো আমি একটু বাদেই শুয়ে পড়বো। বলছে এই গান শুনছি, আর বলছে যে দিদি আমার কোনো একটা নতুন জায়গায় গেলে না, মানে জায়গা নড়া হলে যেটা বলে, আমার ঘুম আসে না। তো বলেছে কেউ যদি আমাকে সোনার পালঙ্কেও শুতে দেয় আমার কিন্তু ঘুম আসবে না, আমার সেই বাড়ির বিছানা চাই, সেই বালিশ চাই, তবে গিয়ে আমার ঘুম আসবে। এটা অনেকেরই হয়। বলছে আবার কিছুক্ষণ বাদে মালিক বলছে যে মনোমিতা দেখো অনেকটা রাত হয়ে গেছে, রাত জেগো না, আমাদের আসতে যতটা সময় লেগেছে যাওয়ার সময় কিন্তু আমরা চটপট পৌঁছে যাবো, তখন তো আবার উঠে আমাদের নামতে টামতে হবে, ঘুমিয়ে পড়ো। তখন বলছে হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ছি। এবারে ও যেহেতু দীর্ঘদিন বাদে ট্রাভেল করছে, ও বলছে যে আমার খালি মনে হচ্ছে যে আমি আবার পড়ে যাব না তো, ওই যে কি বলবো লম্বা লম্বা যে চেনগুলো দিয়ে আটকানো থাকে বারটা আর কি, তো বলছে যে আমি পড়ে যাব না তো ওখান দিয়ে, এই মনে হওয়াতে ও কি করেছে, ও না মানে ট্রেনের ভেতর দিকটায় পাশ ফিরে শুয়েছে, ও চিত হয়ে শুতে পারে না, পাশ ফিরেও শুয়েছে। আর তার আগে একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি ওর দিদি সবসময় বলতো বা বলে এসেছে যে যখন দূরপাল্লার ট্রেনে ট্র্যাভেল করবি তখন কিন্তু সবসময় নিচের জানলাটা বন্ধ রাখার চেষ্টা করবি। তা ও বলছে যে আমার একবার ও ওর দিদি জামাইবাবুর সাথে বেড়াতে গেছিলো, বলছে যে খোলা দরজার সামনে বারবার গিয়ে জামাইবাবু দাঁড়াচ্ছে, দিদি কিন্তু রাগ করছেন, কারণ দিদি তো বললাম এই সমস্ত ব্যাপারগুলো দিদি খুব ভালো বোঝেন। তো ও না সেই চেষ্টা করেও ছিল জানলাটা বন্ধ করার, কিন্তু ওই যে নিচের ওই ভদ্রমহিলা কাকিমা যাকে বলেছে উনি বলছেন থাক না, খোলা আছে থাক, কি অসুবিধা আছে। এবার সবার সাথে গেলে বলছে যে আমরা তো খুব নামি দামি ট্রেনে করে চেপে যাচ্ছি না, আমরা একদম সাধারণ ট্রেনে একদম যাচ্ছি, একদম নর্মাল যে কম্পার্টমেন্টগুলো হয় সেরকম বলে, ফলে সবার মাঝে আর কি কথা বলবো, আমি আর কিছু বলিনি। তো যাই হোক মালিকও বলাতে আমি তারপরে তো শুয়ে পড়েছি। এবার এই মোবাইলটাকে স্টপ করে দিয়ে বললাম, ও তো বলেইছে যে ট্রেনে কোথাও জায়গা নাড়া হলে ঘুম হয় না, বলছে আমি ওই গান শুনছিলাম, গানটাকে স্টপ করে দিয়ে আমি জাস্ট চোখটা বন্ধ করেছি। বলছে দিদি তখন এমন একটা অবস্থা আমার, যেটাকে আমরা বলতে পারি তন্দ্রাচ্ছন্ন, কিন্তু ও যেটা বলেছে যে ঘুম আর জাগরণের পুরো মাঝামাঝি অবস্থা, এইরকম কোনো ব্যাপার নেই যে আমি ডিপ ঘুমিয়ে পড়েছি। বলছে হঠাৎ আমার মনে হলো আমি আমার মাথার কাছে বসে একটি মেয়ে ডুকরে কাঁদছে, ডুকরে। এবারে বলছে যে আমি কিন্তু স্বপ্নটা কীরকম দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বলছে আমি স্বপ্ন দেখছি নাকি আমি বাস্তবে দেখছি আমি বুঝতে পারছি না, আমি উপলব্ধি করতে পারছি না। বলছে আমি দেখছি আমাদের যে শোরুমটা ওদের যেখানটা মনোমিতা থাকে সেটা হচ্ছে দোতলা। বলছে দোতলার যে কিচেন পোর্শনটা আছে, তাই মনোমিতার কিন্তু খুব চা খাওয়ার বাতিক বা নেশা যাই বলুন না কেন। বলছে মাঝে মধ্যেই আমি নিজের জন্য চা করতে যাই, আর হয়তো মালিক তখন খেতে চাইলো একটু দিলাম, কেউ চাইলো দিলাম, তা ওইখানে আমি চা করতে যাই, সামনে রয়েছে একটা কাঁচের জানালা। বলছে আমি দেখছি একটি মেয়ে দাঁড়িয়ে আছে কাঁচের জানলাটার বাইরে, মানে আমি চা করছি আমার সামনে। বলছে আমি যেন অনুমান করছি। বলছে দেখো আমাদের এখানে তো প্রচুর কাস্টমার আসে, তারা বিভিন্ন রকম জিনিসপত্র কিনে নিয়ে যায়, সারাদিন প্রচুর মানুষের সাথে আমার কথা হয়। বলছে যে একটা তো বয়সের আন্দাজ পাওয়া যায়। বলছে আমি দেখছি যে তার ওই 20, 21, 22 এরকম বয়স, আর মধ্যম মানের হাইটটা।
বলছে অথচ দিদি আমি কিন্তু তার নাক চোখ মুখ কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু তার মাথার অবয়বটা দেখে বুঝতে পারছি তার চুলটা খোলা রয়েছে। বলছে এটা দেখছি আর মেয়েটা খুব কাছে, মানে বিকট কান্না, যেটাকে বলে আর কি মানুষ মরে গেলে বা কোনো কেউ যদি কাউকে প্রচণ্ড মানে যেভাবে কাঁদে সেইভাবে কাঁদছে, কেঁদেই চলেছে, ডুকরে ডুকরে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। এইভাবে ও দেখছে, কিন্তু ও বলছে আমি যে দেখছি আমি কিন্তু ওকে কিচ্ছু বলছি না, ওই মেয়েটাকে কিচ্ছু বলছি না। আর আমার কীরকম ফিলিংসটা হচ্ছে যে মাথার কাছে ও যেটা তুলনা দিয়েছে যে দিদি দেখো তোমার বাড়িতে তুমি বিছানায় শুয়ে রয়েছো, হঠাৎ করে তোমার মেয়ে এসে তোমার মাথার কাছে বসলো, তোমার তো ফিলিংসটা হবে, সেরকম ফিলিংস কিন্তু আমার হচ্ছে। কিন্তু আমি দেখছি কিন্তু যে আমার ওই মলে, মানে যেখানে ও কাজ করে সেই মার্কেটে, সেইখানে কিন্তু ঘটনাটি ঘটছে। প্রচণ্ড কাঁদছে মেয়েটা, কিন্তু ও চুপ করে দেখছে। বলছে তখন আমার এই রকম অবস্থা হচ্ছে, বলছে দেখো স্বপ্নের মধ্যে যদি কোনো জিনিস দেখি তাহলে দেখবে ঘুমটা ভাঙার পর অনেক সময় কিন্তু সেটা মনে থাকে না, কিন্তু তার সেই বিকট ক্রন্দন, সেই ধ্বনি, মনে হচ্ছে আমার কানটা ফেটে যাচ্ছে, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, কিন্তু অদ্ভুত না আমি চোখটা খুলতে পাচ্ছি না আমার শরীরটা মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে, মনে হচ্ছে শরীরের নিয়ন্ত্রণটা অন্য কারো হাতে। এবার ও যেখানে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখছে, বলছে ওখানে তো দাঁড়ানো সম্ভব নয়, পেছন দিকে কোনো রকম কোনো একটা বারান্দার মতো করা বা কিছু করা, সেখানে তো কেউ দাঁড়াতে পারে না। বলছে আমি তো কোনো কথা বলতে পারছি না, চোখও খুলতে পারছি না, চেষ্টা করো, বলছে আমি খালি পায়ে পা ঘষছি, কিন্তু আমি না চোখ খুলতে পারছি, মনে হচ্ছে আমার দেহটা পুরো একদম বললাম তো কাঠের মতো হয়ে গেছে। তারপরে ওই মেয়েটা এবার দেখছে আস্তে আস্তে তার দুটো হাত আমার দিকে প্রসারিত করে আমার গলার দিকে হাত দুটো আস্তে আস্তে এগিয়ে আসছে। এবারে ও তো মা তারার ওখানে গেছে, গিয়ে পুজো দিয়েছে, পুজো দিয়ে তার যে প্রসাদ, মায়ের যে প্রসাদ, বলছে সেদিন মায়ের আশীর্বাদ, তারা মায়ের আশীর্বাদ এবং আমার গর্ভধারিণী মায়ের আশীর্বাদ আমার সাথে ছিল বলে আমি হয়তো মানে কোনো খারাপ পরিস্থিতি আমার হয়নি, আমি বেঁচে গেছি। বলছে ওই ব্যাগটাকে না আমি স্পর্শ করেছিলাম একটা হাত দিয়ে, হঠাৎ করে যখন ওইভাবে দুটো হাত দিয়ে গলাটার কাছে যখন আসছে, তখন আমি ওই ব্যাগটাকে টেনে নিয়ে বুকে জাপটে ধরি, এইটুকু ক্ষমতা আমার হয়। এবং ও মা গো করে চিৎকার করে যেদিকটা চেনটা রয়েছে সেদিকটা যখন ও আর কি পাশ ফিরে আসে, তখন কিন্তু ওর পুরো শরীরটা কিন্তু একদম হালকা হয়ে যায়, আর কোনো অনুভব কিন্তু ও করতে পারে না, পুরো শরীরটা হালকা হয়ে যায়। কিন্তু এপাশ থেকে ওপাশ হতে গিয়ে হয়তো একটু উঁচু হয়েছিল বা কিছু, ও প্রচণ্ড ওই সিটেতে গুঁতো খায় আর কি, লোহার জায়গায়। তো বাবা গো মা গো মা ও মা করছে, কারণ ব্যথা লেগেছে জোরে। এই শব্দে তো মালিক উঠে পড়েছেন, উনি বলছেন যে কি হলো কি হলো মনোমিতা, তুমি কি হলো, তুমি কি পড়ে গেছো, তুমি কি কোনো স্বপ্ন টপ্ন দেখেছো নাকি, মানে যেটা বড়রা জিজ্ঞাসা করেন। এবং বলছি যে আমি সত্যি পড়ে যেতাম, কিন্তু আমি ওই চেনটা ধরে ফেলেছিলাম। বলছে তারপরে তো মালিক ওর নাতনিকে বলছে যে দেখ দেখ কী হয়েছে। এবার ওরা তো নন বেঙ্গলি, তো বলছে যে মেয়েটি বলছে যে বুয়া কী হয়েছে, তখন ও বলছে যে আচ্ছা তুমি কি কোনো উয়া কিছু করছিলে, কারণ মনোমিতা বুঝতে চেষ্টা করেছে যে তাহলে কি ওই ওপরে মেয়েটি করছিল তার আওয়াজটা কানে এসছে। তখন বলছে না না বুয়া আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো তোমার আওয়াজে তুমি ওমাগো করলে আমার সেই আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তখন ওরা তো জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, তখন বলছে যে আমি দেখছি ট্রেন থেমে গেছে, একটা জায়গায় থেমে রয়েছে, চারপাশে নিকষ কালো অন্ধকার, মানে দূরে দৃষ্টি যাচ্ছে না। তো বলছে যে না না কিছু হয়নি, আমি ওই আর কি ও কিছু না এরকম, মানে কথাটাকে ঘুরিয়ে দিয়েছে কোনোভাবে। তারপরে ওখানে ও তো বলছে আমি আর তো সারা রাত দু চোখের পাতা এক করিনি,
আমি সমানে ওই বালাজির বিভিন্ন আর কি, যেগুলো আর কি কী বলবো, যেমন হনুমান চালিশা এরকম বালাজির কিছু আছে, সেইগুলো ও শুনতে 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 এসছে। তারপরে তো বাড়িতে এসে তো দিদিকে বলেছে যে দিদি এই 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 হয়েছে। তখন দিদি বলছে যে ঠিক আছে, তুই এখন তো আমি তোকে বলতে পারবো না, এগুলো বলার একটা নিয়ম বা কিছু আছে, প্রক্রিয়া। বলছে এগুলো আমি তো এখন তোকে বলতে পারবো না, তুই এক কাজ করবি, তুই আমি রাত 12টার সময় বলবো, আর তুই আমার বাড়ি চলে আসিস। এবার মনোমিতা এই প্রসঙ্গে যেটা বলেছে যে আমি মালিক বা তার পরিবারকে কিছু জানাইনি কেন দিদি, ওরা সবাই বলবে তুমি স্বপ্ন দেখেছিলে। আর ও যেটা বলছে যে তুমি বিশ্বাস করো, মানুষের একটা ঘুমাতে তো মিনিমাম সময় লাগে, আমি জাস্ট গানটা বন্ধ করে চোখটা বুঝেছি এবং তখন আমার যেন মনে হচ্ছে এইবার হয়তো ঘুমটা আসলেও আসতে পারে, ঠিক এই অবস্থায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। বলছে আর অনেকেই বলবে, হয়তো তোমার যারা ভিউয়ার তারা হয়তো বলবে যে গুরুপাক খাবার দাবার খেলে অনেক সময় মানুষের আজে বাজে স্বপ্ন তারা দেখে। বলছে আমরা যেহেতু একটা কি বলবো পীঠস্থানে গেছি, সেখানে আমরা সবাই মিলে নিরামিষ আহার করেছি এবং সারাটা দিন সবার মাঝে থেকেছি, প্রচুর আনন্দ করেছি, মাতৃদর্শন হয়েছে, তার আনন্দ তো আলাদা, সব নিয়ে ফিরছি। মানুষ খারাপ চিন্তাভাবনা করে ঘুমায় কি, এই ধরনের কোনো গল্প টল্প শুনে ঘুমায়, অনেক সময় খারাপ স্বপ্ন আসে, কিন্তু আমার সেসব কিচ্ছু ছিল না। যাই হোক, ও তো দিদির বাড়িতে যায় এবং দিদি তখন কিন্তু ওর যে দিদির যে জপের মালা টালা আছে সেগুলো দিয়ে বলছে মাথায় আমার জপ টপ করে দিয়ে, তারপর বলে যে আমি তো তোকে বারবার করে বলেছি যে কোথাও দূরপাল্লার ট্রেনে যখন যাবি তখন কিন্তু জানলাটা পারলে রাত্রিবেলার দিকে বন্ধ রাখবি। তখন ও বলেছে যে দিদি দেখ, সেটা তো সম্ভব নয়, সবার মাঝে ওটা তো হয়নি। বলছে যে ওই সময় ওই যেখানে ট্রেনটি থেমেছিল ওখানে হয়তো তোরই বয়সী কোনো হয়তো বিদেহী আত্মা ওখানে কিন্তু ছিল, যে হয়তো আজকালকার দিনে এত যে সুইসাইড বেড়ে গেছে, দিদি যেটা জানিয়েছেন যে কেউ রেল লাইনে প্রেমজনিত কারণে, ভালোবাসাজনিত কারণে গিয়ে গলা দিচ্ছে, হ্যাঁ, কেউ হয়তো পরীক্ষায় পাশ করতে পারলো না, রেলে গিয়ে গলা দিচ্ছে, বা হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। বলছে তোরই বয়সী কোনো একটা হয়তো মেয়ে, তার হয়তো সে হয়তো তোকে ফিজিক্যালি টাচ করতে পারছে না যেহেতু তুই দীক্ষিত, কিন্তু সে তোর মানে স্বপ্নের মাধ্যমে তোর মানসিক মানে যেহেতু ফিজিক্যালি টাচ করতে পারছে না, তো স্বপ্নের মাধ্যমে কিন্তু সে এসে কিন্তু তার যে কষ্ট সেটা বোঝাবার চেষ্টা করছে, হ্যাঁ, এবং হয়তো কোনোভাবে সে চাইছে তুইও কিন্তু তার মতো মানে তার কাছে যা, তাই জন্যই হয়তো হাত বাড়িয়ে গলা টিপতে আসছিল। বলছে এগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে, অনেক রেল লাইন মানে অনেক ওখানে অ্যাক্সিডেন্ট ঘটে, অনেক মানুষ মারা যায়, অনেক বিদেহী আত্মারা এভাবে ঘুরে বেড়ায়। আর এই প্রসঙ্গে আপনাদের বলি, মনোমিতার বলা ঘটনাগুলো শুনবেন, এই দিদির বলা একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম এই ট্রেনেরই ব্যাপার, হ্যাঁ, এগুলো শুনবেন, দারুণ দারুণ ঘটনা সেগুলো। তো হয়তো সেই সমস্ত কারণেই সেই মেয়েটি কোনোভাবে হয়তো এসে গেছিল, যে কিন্তু তুই দীক্ষিত বলে এবং মায়ের প্রসাদ রয়েছে বলে হয়তো তোকে টাচ করতে পারেনি, কিন্তু ওইভাবে কিন্তু তোর মাইন্ডে এসে গেছিল বা স্বপ্ন মাধ্যমে এসেছিল, যাই বলুন না কেন সেইভাবে হয়তো ঘটনাটি ঘটেছিল। দিদি আরেকটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলে, পরে হ্যাঁ তাদের তো কষ্ট হয়, তারা তখন হয়তো তাদের বয়সী কাউকে দেখলে প্রতিহিংসা চরিতার্থ করতে চায়, এটা হয়তো সেটাও হতে পারে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে মনোমিতা বলেছে যে দিদি এতটুকু আমি বাড়িয়ে বলছি না, আমি কিন্তু সেই মেয়েটির খালি চুলটা খোলা রয়েছে এটুকুই বুঝতে পেরেছি, কিন্তু তার মুখ নাক চোখ আমি কিন্তু কিচ্ছু দেখতে পাইনি।
আমি কিন্তু তার সেই অবয়বটাকেই ছায়ার মতো খালি দেখতে পেয়েছিলাম। তো বন্ধুরা, আজকে মনোমিতা ভট্টাচার্যের এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর মনোমিতা স্টকে কিন্তু আরও অনেক অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমি শেয়ার করব। ওর ঘটনাগুলো খুব ভয়ানক হয়। তো এটা তো ওর একদম নিজের এক্সপিরিয়েন্স একটা। বললো দিদি আমার এক্সপিরিয়েন্স তো আমি কোনোদিনও কারোর সাথে শেয়ার করিনি, কারণ কিছু ঘটেনি। তা এই প্রথম আমি একটা এক্সপিরিয়েন্স করলাম, তাই জন্য এটা তুমি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর ওরও খুব ভালো লাগবে আপনারা কমেন্ট করলে। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন, নতুন নতুন যুক্ত হচ্ছেন এই চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। আর পুরনো বন্ধুরা যারা প্রথম দিন থেকে রয়েছেন, হ্যাঁ, যারা আমাকে যতটা ভালোবাসেন এবং আমিও তাদেরকে বা আমার পরিবারকে ততটাই ভালোবাসি। তো আপনাদের সবাইকে যেটা বলার, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর বন্ধুরা, আরেকটা কথা, যদি কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে বা কারোর সাথে ঘটেছে এরকম যদি সত্যি কোনো ঘটনা জানা থাকে, তাহলে আমার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমি আরও অনেক অনেক ঘটনা সবাইকে শোনাতে পারবো। আর কি বলবো, যারা নতুন বন্ধুরা রয়েছেন আমাকে এতক্ষণ ধরে শুনছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন। তাতে কি হবে, আমার বলা যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে, এবং সেটা কিন্তু হবে বাঁকুড়ার ছেলে আমার সেই ভাই গোপাল পালের বলা অসাধারণ একটা ঘটনা দিয়ে। নমস্কার।